নমস্কার, শুরু করছি বাংলা বলছে। আমরা দেখেছি যে স্কুলে স্কুলে যেমন বইয়ের বোঝা বাড়ছে, তেমনি যারা খুদে পড়ুয়া তাদের মনের অবস্থা, তাদের স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে নানাবিধ চিন্তাভাবনা চলছে। বিভিন্ন স্কুলে আমরা দেখেছি যে নিয়মিত মনোবিদের পরামর্শ তার চলো শুরু হয়েছে, কিন্তু এবার একেবারে স্ট্রেস ম্যানেজমেন্টের রাস্তা কুলকুণ্ডলিনীর পথ ধরে হেয়ার স্কুলে হয়ে গেল এমনই এক পাঠ্যক্রম এবং এমনই এক কর্মশালা, এবং যার পরিপ্রেক্ষিতে বিতর্কের ঝড় উঠেছে। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অশোক ভট্টাচার্য, তিনি নিজেও একজন শিক্ষকও রয়েছেন। বিজেপির পক্ষ থেকে জ্যোতি চ্যাটার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য রয়েছেন, হেয়ার স্কুলের প্রাক্তনী যিনি নিজেই শিক্ষকতা করেন কনিষ্ক ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ রয়, এবং আমাদের সঙ্গে যোগ দেবেন ডক্টর অনির্বাণ রয়। আমরা আলোচনায় আসবো, তার আগে একটু আপনাদের দেখাবো কেন এই বিতর্ক। দেখুন, অ্যাঙ্গার কন্ট্রোল, স্ট্রেস ম্যানেজমেন্ট আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ে এক বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করে হেয়ার স্কুল। 6 দিন ধরে স্ট্রেস ম্যানেজমেন্টের ট্রেনিং নিয়েছে স্কুলের প্রায় 500 পড়ুয়া। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত 105 ছাত্রের ট্রেনিং হয়েছে হেয়ারে। তাদের শেখানো হয়েছে রাগকে কিভাবে বশে আনতে হয়, কিভাবে সামলাতে হয় মানসিক চাপ। সেই কর্মশিবিরে রবিবার ছিল শেষ দিন। সেদিন প্রশিক্ষণ ছিল বাবা মায়েদের। জানা গিয়েছে কর্মশালাতে শেখানো হলো কিভাবে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে মনকে বশে আনা যায়, পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন, ব্রহ্মতালুতে গরম ঠান্ডা অনুভূতি, এগুলো কেমন পথ। আরও জানা গিয়েছে মুম্বাই থেকে ডেকে আনা হয় মাতাজি নির্মলার আশ্রমের সদস্যদের। তাঁরা শেখালেন মানুষের শরীর আসলে দুরকম, একটা এই নশ্বর দেহ, অন্যটা সূক্ষ্ম দেহ। মেরুদণ্ডের একেবারে নিচে মানে তলপেটের তলায় থাকে একটি কুণ্ডলী। সেই কুণ্ডলী নাকি প্রতিটি মানুষের শরীরে ঘুমিয়ে থাকে। যোগ ধ্যানের মাধ্যমে তাকে জাগিয়ে তুলতে হয়। কুণ্ডলীর শক্তি বিশাল। 21কে 21 দিয়ে 108 বার গুণ করলে যা হয়, ঘুমন্ত কুণ্ডলীর তেমনই শক্তি। তাকে জাগিয়ে তুললে শিরদাঁড়া বেয়ে ধাপে ধাপে উপরের দিকে উঠতে থাকে কুণ্ডলী। শেষে ব্রহ্মতালু ভেদ করে আত্মপ্রকাশ করে। তখন মাথার উপরে একটা পদ্মের মতো শক্তি তৈরি হয়। আর একবার এই সংযোগ স্থাপিত হলেই স্ট্রেস, দুশ্চিন্তা, ইগো সহ সবকিছুরই সমাধান সম্ভব। হেয়ার স্কুলের টিচার ইনচার্জ সুদীপ্ত রায় জানালেন, কোভিড পরবর্তী সময়ে পড়ুয়াদের অস্থিরতা বেড়েছে। পড়ুয়াদের মোবাইলের প্রতি টান, ক্লাসে অমনোযোগী হওয়া বেড়েছে। পাশাপাশি সহনশীলতাও কমেছে তাদের মধ্যে। ফলে মনকে বশে আনতেই এই সেমিনারের আয়োজন করা হয়। তার দাবি, সেমিনারে সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরাই এসেছিলেন। কোনো অপবিজ্ঞানের চর্চা হয়নি। শিক্ষা দপ্তরের অনুমতি নিয়েই কর্মশালা হয়েছে বলেও জানান তিনি। অপবিজ্ঞান যে কথাটা বলা হয়েছে, অপবিজ্ঞানের কোনো ব্যাপার নেই, কোনো তান্ত্রিকতার কোনো ব্যাপার নেই, কোনো সাধু সন্তের কোনো ব্যাপার নেই, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। এটা যারা পরিচালনা করেছেন তারা ডক্টর, তারা মনোবিদ, তারা সমাজতত্ত্ববিদ। অবশ্যই অবশ্যই সে সমস্ত অনুমতি আমাদের আছে। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী হেয়ার স্কুল, যার ছাত্রদের তালিকায় আছেন জগদীশ চন্দ্র বসু, রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, মেঘনাথ সাহা, প্রফুল্ল চন্দ্র রায়ের মতন মানুষজন। সেই স্কুলে কর্মশালা করে শেখানো হলো কুলকুণ্ডলিনী। যদিও শিক্ষা দপ্তর এ বিষয়ে জানিয়েছে স্কুল অনুমতি নিলেও এভাবে কর্মশালার বিষয়টি তারা নাকি জানতেন না। বিষয়টি জেনে অবাক অনেকেই। প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় সরকারি বিভিন্ন স্কুলে সফট গৈরিকীকরণের প্রসঙ্গ শোনা গেলেও খোদ রাজ্য সরকারি স্কুলের এমন উদ্যোগ কিভাবে হতে পারে? হেয়ার স্কুলের ঘটনা কি একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? ছাত্রদরদী হিসেবে পড়ুয়াদের সমস্যার সমাধান দিতেই স্কুলের শিক্ষকদের এই উদ্যোগ, নাকি কোনো বিশেষ ব্যক্তির কার্যসিদ্ধির জন্য এই কাজ? প্রশ্ন তা নিয়েও। কলকাতা টিভি। আমি কনিষ্কবাবুকে দিয়ে শুরু করি। কনিষ্কবাবু হেয়ার স্কুলের প্রাক্তনী। ঠিকই আমাদের সময় বা আপনাদের সময় যে যত স্ট্রেস থাকতো পড়ুয়াদের, তার তুলনায় এখন খুদে পড়ুয়াদের উপর যেমন বইয়ের চাপ রয়েছে, তেমনই তাদের খেলার সময় নেই, তাদের একের পর এক টিউশন, কম্পিটিশন, সব কিছু ঠিক। স্ট্রেস ম্যানেজমেন্টের প্রয়োজন নিয়ে কেউ দ্বিমত পোষণ করছে না, কিন্তু তার যে পদ্ধতিটা কুলকুণ্ডলীর মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্ট,
আপনার কি মনে হয় একজন প্রাক্তনী হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে? এই বিষয়টা বেসিক্যালি আমার 4টে পয়েন্ট বলার আছে। গোটা বিষয়টা নিয়ে আমার মোট 4টে পয়েন্ট বলার আছে, প্রতিটি 1 মিনিট করে। হেয়ার স্কুল, তার যে ঐতিহ্য, ডেভিড হেয়ার তার নিজের দেহ, তিনি একজন স্কটিশ হোয়াইট ক্রিশ্চিয়ান, তার দেহ এইখানকার কোনো ক্রিশ্চিয়ান গোরস্থান গ্রহণ করেনি, কারণ তারা তাকে মনে করতেন নাস্তিক। সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন, তাই তো নাস্তিক তুমি, নরসেবা ব্রত, অর্থদানে মুক্তকামী, হোয়াট এভার। সত্যেন্দ্রনাথ দত্ত শেষে লিখছেন ডেভিড হেয়ার সম্পর্কে, তাই ছাত্র পল্লীতলে বিরাজিছ ছাত্রের দেবতা, সমাধা সমাধি যেথা পবিত্র ব্রতে সেথা শুদ্ধ। অর্থাৎ ওনার পবিত্র ব্রতটি হচ্ছে শিক্ষাদান, যে শিক্ষা ঠিক তার 1 বছর আগে হেয়ার স্কুল স্থাপন 1818 স্কুল প্রাঙ্গণেই সমাধিস্থ হয়েছিল না, কলেজ স্কোয়ারের দক্ষিণ, কলেজ স্কোয়ারের দক্ষিণ। তাকে এই শহরের কোনো গোরস্থান তার অস্থি নেয়নি। আচ্ছা, এবার 2018-তে হেয়ার স্কুল স্থাপন হচ্ছে, 2017-তে হিন্দু কলেজ, 1817-তে হেয়ার স্কুল, 1818-তে হেয়ার স্কুল হচ্ছে, 1817-তে হিন্দু কলেজ। হিন্দু কলেজ স্থাপনে ডেভিড হেয়ারের একটা বড়সড় ভূমিকা ছিল, কিন্তু তার 1 বছরের মধ্যে ডেভিড হেয়ারকে নিজের স্কুল স্থাপন করতে হচ্ছে এই কারণে, কারণ হিন্দু স্কুল ছিল বর্ণ হিন্দুদের, সেখানে তথাকথিত অন্তজ বা অন্য ধর্ম মুসলিম সেই ছাত্রদের প্রবেশাধিকার ছিল না। তো এই ডেভিড হেয়ারের স্কুলে যদি এই ধরনের ঘটনা ঘটে, তবে সেটা উৎকণ্ঠার বলে আমি একজন হেয়ার স্কুলের প্রাক্তনী, একজন শিক্ষক হিসেবে মনে করি। এবার আপনি যদি বলেন কেন উৎকণ্ঠা, ধরুন কেউ ভাববার এক যুক্তিবাদ, তার তো সমস্যা, কেউ মনে করতেই পারেন, কারো বিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন নেই। ধরুন আপনি সঞ্চালক, আপনি মনে করতে পারেন আপনি যে বক্তাকে ডেকেছেন তার 2টো বড় হাতির মতন কান আছে, এটা আপনার বিশ্বাস। আমি মনে করতে পারি সঞ্চালক মৌপি আনন্দে 2টি শিং আছে, আমার বা আপনার বিশ্বাস, তাই নিয়ে কোনো তর্ক চলে না, কারণ এগুলি বিশ্বাস। কিন্তু আমি বা আপনি সেই বিশ্বাসকে যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে চাই, তাহলে তার কতগুলো স্ট্রিক্ট রুলস মেথড আছে, তার কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতিকে এড়িয়ে আমরা তা প্রমাণ করতে পারবো না। কুলকুণ্ডলিনী, ষটচক্র বা চতুষ্চক্র ভেদ, বলা হয় যে নাভি থেকে মাথা অবধি 4টে বা 6টা চক্রের কথা তন্ত্রে আছে, বৌদ্ধতন্ত্রে আছে, মানে আমাদের শাক্ততন্ত্র বৌদ্ধতন্ত্রে আছে। ইরা, পিঙ্গলা, সুষুম্না 3টে নারী, কুলকুণ্ডলিনী আমাদের নাভির নিচের চক্রে থাকে, সেখান থেকে হৃদয় চক্র, কণ্ঠচক্র, উষ্ণিষ চক্র অবধি তাকে ওই কি যেন বলে, ইরা পিঙ্গলার মাধ্যমে শক্তির উত্থান। এবার এখানে ধরুন আপনাদের প্রতিবেদনটাকে অপবিজ্ঞান বলা হয়, আমি অপবিজ্ঞানও বলছি না, আমি বলছি এটা একটা কল্পনা। মানুষ যতদিন অবধি ফিজিওলজি, শারীরবিদ্যার ততদিন অবধি যা শিখেছিল, তার মধ্যে সে একটা এরকম একটা কল্পনা করেছিল যে একটা শক্তি আছে, তার উত্থান করা যায় ইত্যাদি প্রভৃতি। এটা একটা কল্পনা। এবার সেই কল্পনা তদনুসারে বিশ্বাস। এবার সেই বিশ্বাসকে আমার কান বা আপনার শিঙের মতন যদি প্রমাণ করতে হয়, তাহলে তার ট্রায়াল মেথড আছে, তার আন্তর্জাতিক ট্রায়াল মেথড আছে, সেই ট্রায়াল মেথডের মধ্যে দিয়ে যেতে হবে। আমি অপবিজ্ঞান বলছি না, আমরা অপবিজ্ঞান বলছি না, আমরা প্রশ্নটা তুলছি। আমি বলছি এটা একটা সুন্দর কল্পনা, আমার এই কল্পনাটা নিয়ে কোনো সমস্যা নেই, বস্তুত আমার এই কল্পনা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কল্পনাটিকে মানে ভাববাদকে যুক্তিবাদের দিক থেকে প্রমাণ করতে হলে তার মান্য ট্রায়াল পদ্ধতি আছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। যে মানুষের শরীরে কুলকুণ্ডলিনী আছে কিনা, মানুষের শরীরে সহস্রার চক্র, নাভি চক্র, হৃদয় চক্র, উষ্ণিষ চক্র বা পদ্ম চক্র বা পদ্ম, এই দুটো বলা হয় টার্মিনোলজিক্যালি, এগুলো আছে কিনা আমি আসবো এখানে। ফিজিওলজির দিক থেকে অন্তত নেই। আমি ডক্টর অনির্বাণ রয়, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। ডক্টর রয়, এই স্ট্রেস ম্যানেজমেন্ট সেটা খুব জরুরি, বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট সবার যে খুব জরুরি, আমরা অহরহ সেটা নিয়ে আলোচনা করি, কিন্তু তার যে পদ্ধতিটা, যেভাবে স্ট্রেস ম্যানেজমেন্টের নামে মাতাজি নির্মলা এবং তাঁর আশ্রমের সদস্যরা তারা এসে কুলকুণ্ডলিনীর পাঠ দিয়েছেন, সেটা কতটা বিজ্ঞানসম্মত বা আদৌ বিজ্ঞানসম্মত কিনা, আদৌ তার সঙ্গে মনস্তত্ত্বের কোনো সম্পর্ক রয়েছে কিনা, ফিজিওলজির কোনো সম্পর্ক রয়েছে কিনা, এবং স্ট্রেস ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক রয়েছে কিনা, নাকি আসলে এটা একটা প্রভাব বিস্তারের চেষ্টা।
আসলে দেখুন দুটো এখানে তো ডেফিনেটলি আমরা এই ব্যাপারটা তো আমরা সবাই জানি যে দিস ইজ নট সামথিং সায়েন্টিফিক, যেটা আমাদের ওয়েস্টার্ন সায়েন্স যেটা নিয়ে আমরা ডিসকাস করি, যেভাবে আমরা মনস্তত্ত্বটাকে দেখি, যেভাবে আমরা সাইকোলজিটাকে দেখি, তার সঙ্গে তো এগুলোর কোনো লিঙ্কই নেই। এগুলো আমাদের একটা, এটা আমরা বলতে পারি যে এটা কোনো সায়েন্স নয়, এটা একটা দর্শন বলা যায়। তো দর্শন ওই এনশিয়েন্ট যখন আমরা কালচার, এনশিয়েন্ট যখন আমাদের ধর্ম তৈরি হয়, তখন আমাদের কিছু রিল্যাক্সেশনের জন্য কি যে টেকনিক্স গুলো ইউজ করা হতো সেটাকে একভাবে ব্যাখ্যা করা হতো, একটা যে এক্ষুনি শুনছিলাম একজন বলছেন কল্পনা। এটা ট্রু যে আমরা মানে একটা রিল্যাক্সেশন ট্রেনিংটা কেন হচ্ছে, রিল্যাক্সেশনটা হচ্ছে কেন, তার ব্যাখ্যা দিতাম আমরা একটা আমাদের কল্পনার মতো করে আমাদের শারীরবৃত্তি আমরা সাজিয়ে দিতাম। মানে যেহেতু আমাদের সেই সময় কোনো ধারণা ছিল না যে অ্যাকচুয়ালি শরীরের ভেতরটা কিভাবে চলে। এখন সায়েন্স যখন অগ্রসর হয়েছে তখন আমরা দেখেছি যে ঠিক এইভাবে বিষয়গুলো চলে না। তার মানে এটা নয় যে রিল্যাক্সেশন করাটা মানে রিল্যাক্সেশন টেকনিক যেটা প্রাণায়াম বা মেডিটেশন, সেগুলো আমরা নতুন ভাবে এখন আমরা ইউজ করছি এবং দ্যাট ইজ ইউজফুল ইন ওয়েস্টার্ন সায়েন্স অলসো, বাট দ্য কেন হচ্ছে সেই ব্যাখ্যাটা বদলে গেছে। মানে কেন রিল্যাক্সেশনটা হচ্ছে, কেন মেডিটেশন আমাদের হেল্প করতে পারে, সেই ব্যাখ্যাগুলো এখন অনেকটা বদলে গেছে। এই বদলে যাওয়া ব্যাখ্যাটা যদি না করি তাহলে আমাদের ধারণাটা মানে কগনিশন, যে মানে ব্যাখ্যা যেটা আছে সেইটা একটা ভুল রাস্তায় চলবে আর কি, সেই সমাজকে একটা ভুল বার্তা দেবে, সেটা একটা সমস্যা। আমার এটা নিয়ে সমস্যা নেই যে প্রাণায়াম করা ভালো বা মেডিটেশন করা ভালো বা এইগুলো তো আমাদের মডার্ন সায়েন্সেই আমরা বলি যে এইটা এক ধরনের রিল্যাক্সেশন ট্রেনিং এর মধ্যে পড়ে। কিন্তু তার ব্যাখ্যাটা যদি আমাদের একটা মানে মানে আমি বলছি না সেটার কোনো মানে নেই। দর্শন সবসময় সায়েন্সকে প্রিসিড করে। দর্শন আমাদের একটা ব্যাখ্যা সবসময় আমরা দিই, এটা আমরা ভবিষ্যৎ সায়েন্সকে আমাদের প্রিসিড করে, মানে সমস্যা এটা হয়। যেখানে সায়েন্স প্রমাণিত হয়ে গেছে যে দে হ্যাভ আদার এক্সপ্লেনেশনস ফর দ্যাট, তো তখন আমাদের সেই এক্সপ্রেশনগুলোকে ফলো করা উচিত, সেগুলোকে সবাইকে জানানো উচিত। তাহলে আমাদের সমাজটা বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে। আমি আসবো আপনার কাছে, আমি জ্যোতির কাছে আসি। জ্যোতি, সম্পর্কে কি মত? প্রথমত মফিয়াদি আপনাকে আমি ধন্যবাদ জানাবো, তার কারণ হচ্ছে অনেক তো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়, তো তারপরে দাঁড়িয়েও 7টার সময় প্রাইম টাইম ডিবেটে আপনি এরকম একটা টপিক চুজ করার জন্য, বিষয়টা হচ্ছে দেখুন এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে তো এরকম রিলেটেড আলোচনা আমরা দেখি না বা দেখিনি। আমি একটা কোট করি আপনাকে, কোটটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য অর্ডিনারি পারসন অ্যান্ড দ্য গ্রেট পারসনস লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। এটা বলেছিলেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। ওনার মতে যে একজন অর্ডিনারি পারসন মানে সাধারণ মানুষ আর একজন গ্রেট মানুষ, তাদের মধ্যে পার্থক্যটা কোথায় হয়ে যায়? পার্থক্যটা হয়ে যায় যে সেই ব্যক্তিটি কতটা কনসেন্ট্রেট নিয়ে কোনো জিনিসে মনোনিবেশ করতে পারছেন। তার জন্য উনি একাধিকবার উদাহরণ দিয়েছিলেন। যখন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা উনি একের পর এক শেষ করেছেন, তাকে যখন কোশ্চেন করা হচ্ছে যে আপনি এই যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একদিনে শেষ করছেন, এর পিছনে রহস্যটা কি? উনি বলেছেন ইউ ক্যান ডু ইট অলসো, আপনিও এটা করতে পারেন। তো এই যে ব্যাপার, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে কনসেন্ট্রেশন। সচিন টেন্ডুলকার কতটা গ্রেট সেটা ডিপেন্ড করে সচিনের কনসেন্ট্রেশন ওই বলের প্রতি কতটা। লতা মঙ্গেশকর কতটা গ্রেট তার উপরে ডিপেন্ড করে লতা মঙ্গেশকর কত মন দিয়ে বা তো কত কনসেন্ট্রেশনের সহিত গানটা করছে। এবার এই কনসেন্ট্রেশনটা কোন জায়গা থেকে আসে? কনসেন্ট্রেশনটা আসার জায়গা হচ্ছে আপনার এই মেডিটেশন। এবং সেটা আমি বলছি না, আপনি সব থেকে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইনস্টিটিউশন আমি যদি বলি হার্ভার্ড মেডিকেল স্কুল, সেখানে প্রত্যেক দিন এই যে মাইন্ডফুলনেস এবং ওয়েলনেসের পরে আপনি ওখানে যান, চলে যান, দেখতে পাবেন যে ধ্যান করছে তারা। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে হার্ভার্ড ইউনিভার্সিটি করছে, ওয়েস্টার্ন, দ্যাট ইজ ওকে, বাট যেটা আমাদের সংস্কৃতি থেকে তৈরি হলো, আমাদের সংস্কৃতি থেকে উদ্ভূত, হাজার বছরের সংস্কৃতি, উপনিষদে রয়েছে, আমাদের গীতাতে বলা রয়েছে 7ম অধ্যায়ে, কিন্তু এই সম্বন্ধে আপনি কথা বললে এখন বিভিন্নভাবে ব্যাখ্যা হবে। এটা
ব্যাখ্যা তো মানে এর পিছনে কারণও রয়েছে, যে 34 বছরের দীর্ঘদিনের একটা কমিউনিস্ট রুল, এবং এরা চায় না যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আধ্যাত্মিকতা এটা হচ্ছে আপনার সামনে আসুক। মানে দে আর অ্যান্টিথিসিস টু দিস ইস্টার্ন ফিলোসফি, যেটা স্বামী বিবেকানন্দ বলছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে টপিকটার পরে আপনি ডিবেটটা নিয়ে আসলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাকে বলছি যে আগামী দিনে আমাদের মনে হয় এটা যদি প্রত্যেকটা জায়গায়, শুধু স্কুলে না, প্রত্যেকটা জায়গায় বাড়িতে বাড়িতে যদি এরকমভাবে আপনার মেডিটেশন করানো হয়, সেক্ষেত্রে আমার মনে হয়, বা এটা যারা যারা ধরুন অনেক গ্রেট পার্সন, যেমন ধরুন স্টিভ জবস, তিনি ভারতবর্ষে এসে উত্তরাখণ্ডে ছিলেন দীর্ঘদিন ধরে, তো তারাও বলছে যে আমরা ভারত থেকেই এই যে মানে অর্ডিনারি পার্সন আর গ্রেট পার্সন হওয়ার যে ডিফারেন্সটা, সেটা কিন্তু আমরা ভারত থেকে শিখেছি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যদি তুলেছেন, আমি এটা নিয়ে সুমনদার কাছে আসবো। সুমনদা, মেডিটেশন এই মুহূর্তে ভীষণ কমন একটা প্র্যাকটিস, এবং সেটাকে রীতিমতো সেটার অ্যাডভাইস দেওয়া হচ্ছে, এবং বহু মানুষ তারা মেডিটেশনের পথে যাচ্ছেন। এবং ভারতের এই যে যেমনটা বললেন জ্যোতি, যে বিদেশেরও অনেক সফল মানুষ তারা এই ভারতের যে স্পিরিচুয়ালিটি, সেটাতে তারা ইনফ্লুয়েন্সড হচ্ছেন, সেটা আমরা দেখেছি। তাহলে এত বিতর্ক কেন? দেখুন, আপনি সুনিতা উইলিয়ামসের মানে পৃথিবীতে ফিরে আসাকে সেলিব্রেট করবেন, আর একই সঙ্গে মেডিটেশন দিয়ে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, এই দুটো বলবেন, তা তো হয় না। জ্যোতিরা যদি মেডিটেশন করাতে করাতে সুনিতা উইলিয়ামসের যে যানটা সেটার পুরোটা নিয়ন্ত্রণ করতে পারতো, ওরা যদি নাসার দরকার না লাগতো, যে মেডিটেশন করে মাথা নির্মলা দিদি, আমি বলি, তোমার বলার সময় বলিনি, আত্মনিয়ন্ত্রণ করে, নিজের মনকে নিয়ন্ত্রণ করে। এটার জন্য জ্যোতিদের বিজেপির জোট সঙ্গী চিরাগ পাসওয়ান একটা অসাধারণ ইন্টারভিউ দিয়েছে। বলেছেন যে আমি কপালে তিলক কাটবো কিনা, কেউ মাথায় ফেজ টুপি পড়বে কিনা, সেটা তার ব্যক্তিগত বিশ্বাস, যেটা কনিষ্ক বলছে। যে কোনো কারুর ব্যক্তিগত বিশ্বাস থাকতে পারে, তিনি মেডিটেশন করতে পারেন, তিনি ওষুধ না খেতে পারেন, কিন্তু সেটাকে আপনি যদি বিজ্ঞান বলে চালানোর চেষ্টা করেন তাহলে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেন। আবার বলি, আমিও হেয়ার স্কুলের প্রাক্তনী। এটা একটা লজ্জার বিষয় যে হেয়ার স্কুল, যেটা একটা সরকারি স্কুল, সেটা একটা আধা গৈরিকীকরণে চলে গেছে, এটা রাজ্য সরকারের আন্ডারে আছে। রাজ্য সরকার কতক্ষণে ওই শিক্ষা, ওই স্কুলের প্রিন্সিপাল বা হেড স্যারকে কোশ্চেন করবে, সেটা হচ্ছে প্রশ্ন। আবারও বলছি যে দিলীপ ঘোষ ব্যক্তিগতভাবে মনে করতে পারেন যে গরুর দুধে সোনা আছে, কিন্তু আপনি যদি এমপি জুয়েলার্সে গরুর দুধ বেচতে যান, এমপি জুয়েলার্স ওরা নেবে না, কোনো জুয়েলারি নেবে না। এবার ডোনাল্ড ট্রাম্প মনে করতে পারেন তার অতি দক্ষিণপন্থী রাজনীতি দিয়ে যে যেটা দিয়ে বাথরুম পরিষ্কার করে ওটা খেলেই করোনা সেরে যাবে, কিন্তু ওটা হু কোনোদিন প্রেসক্রাইব করেন। এবার বিজেপির সমস্যা হচ্ছে তারা মিথকে ইতিহাস বলে, পড়া বাস্তবকে বিজ্ঞান বলে, আর মেডিটেশন, অবশ্যই মেডিটেশন খুব জরুরি, করুন না, কেউ অসুবিধা করেনি, কিন্তু যদি বিরাট কোহলি বলে যে আমি ক্রিকেটটা আর মাঠে খেলবো না, সাইডে মেডিটেশন করছি, শুধু মেডিটেশন তাকে ব্যক্তিগতভাবে স্ট্রং করছে কি করছে না, যখন ব্যাট প্যাচ যায় একাধিক স্পোর্টস পার্সোনালিটি আমরা দেখেছি, তারা তো সেই সময় মেডিটেশন বা স্পিরিচুয়ালিটি সাহায্য নিয়েছেন। মেডিটেশন ওটা তার ব্যক্তিগত বিশ্বাস। ব্যক্তিগত বিশ্বাস কখনো রাষ্ট্রীয় বা কোনো প্রাতিষ্ঠানিক সত্য হতে পারে না। এটা যদি এই গুরু রবিশঙ্কররা যে স্কুল চালান সেখানে যদি হতো, কোনো অসুবিধা হতো না, কিন্তু একটা সরকারি স্কুলে যখন আপনি বলবেন যে, আমি আবার বলছি যে কারো বিশ্বাস হতেই পারে, এখান থেকে বেরোনোর পর কনিষ্করও বিশ্বাস হতে পারে যে আমি কুণ্ডলিনী জাগ্রত করব, তাহলে আমার ভালো কি বলে লেখা বেরোবে, কিন্তু ও যদি ওটাকেই প্রতিষ্ঠা করে দেয় যে এটাই লেখার ফর্ম, তাহলে অন্য লেখকরা। আমি আসবো, কনিষ্ক হাত তুলছেন, কনিষ্ক আসবো, তার একটু অশোকদার কাছে যাবো। অশোকদা, ব্যাপারটা হচ্ছে মৌপিয়া যে ধর্মের পেয়াদারা খুব চেষ্টা করে একদম গ্যালালিওকে অন্ধ অব্দি করে দিতে পেরেছিল, কিন্তু তারপরেও সূর্যকে কান ধরে ওঠবোস করিয়ে সূর্যকে পৃথিবীর চারিদিকে ঘোরাতে পারেনি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। জ্যোতি এখানে বিষয় নিয়ে বলতে এসে সব বলে দিল বিষয় বাদ দিয়ে, অদ্ভুত কেমন গুলিয়ে গেল আলোচনার মেডিটেশন নিয়ে। না, আলোচনাটা হচ্ছে সম্পূর্ণ অন্য। ইরা পিঙ্গলা এই দুটোকে দমন করতে হবে, তারপরে নাভিকুণ্ডলী কুলকুণ্ডলীকে মস্তিষ্কের সহস্র পদ্মে উন্নীত করতে হবে। এটা কে বলছে? সহজিয়া সাধকরা বলেন, সহজ সাধনা যে বৌদ্ধরা করতেন তারা বলেন। এটা কারা বলেন?
যারা দেহতত্ত্ববাদী, দেহতত্ত্বের সাধনায় বিশ্বাসী তারা বলেছেন। এটা কারা বলেছেন? বাউলরা বলেছেন। এটা তন্ত্র সাধনার বিষয় এবং এর সাথে যেটা জড়িয়ে আছে, এটা আলোচনায় উঠে আসবে বলে আমি মনে করেছিলাম, সেটা হচ্ছে পঞ্চবকারের সাধনা। মানে শিবগড় থেকে বাঁদর হয়ে যাবে তো। প্রয়োজন লাইফস্টাইল এডুকেশন, জীবনশৈলীর শিক্ষা। একদম হবে না। আর যেটা ভয়ানক কথা মানে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে আমরা নবজাগরণের পথে যাদের হাত ধরে হেঁটেছি, হেয়ার সাহেবের মতন মানুষ, মানে আমি পিছনের দিকে যাবো না সামনের দিকে যাবো। এবং সব থেকে বড় কথা, এই জিনিসটা সূত্রপাত মুপিয়া হয়েছে যেদিনকে পুনে এফটিআই, যেখানে ঋত্বিক বসেছিলেন, সেখানে গজেন্দ্রকে এনে যেদিনকে বসানো হয়েছে, যেদিনকে খড়গপুর আইআইটিতে আয়ুর্বেদ চর্চা নিয়ে সেমিনার হয়েছে, সাড়ে সর্বনাশটা সেদিনকে ঘটে গিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে হেয়ার স্কুল। আমি হেয়ার স্কুল বলে আলাদা কিছু ভাবছি না। হেয়ার স্কুল মানে সেটা দুঃখের ব্যাপার, কিন্তু হেয়ার স্কুল না হয়ে আমি যে স্কুলে পড়েছি, মানে ইছাপুর নবাবগঞ্জ ফিলার বংশের হাই স্কুল, সেখানেও যদি হতো যন্ত্রণাটা একই থাকতো। আসল সমস্যাটা মৌপিয়া অন্য জায়গায়। মৌপিয়া মোহন ভাগবত কিংবা ওয়াইসি ব্যক্তি কেউ নন। এই প্রত্যেকের মাঝে আমাদের মনের ভেতরে একটা করে মোহন ভাগবত, একটা করে ওয়াইসি লুকিয়ে আছে। লড়াইটা তার বিরুদ্ধে যদি সংগঠিত না করতে পারা যায়, তবে সংঘ পরিবারের এই ভয়ানক যে শক্তি, এবং আবার বলছি ফাসিস্ট শক্তি নাক বরাবর চলে, তাদের অন্যতম প্রধান লক্ষ্যই হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও। এবং তার কারণেই এই চক্রান্তের সূত্রপাত। খুব লজ্জার বিষয়, দুঃখের বিষয়, আমার বাংলায় হেয়ার স্কুলেও সেই মানে হেয়ার স্কুল সরকারি স্কুলে সেই চক্রান্ত শিকার হলো। আমি জ্যোতি আসবো, তোমার রেসপন্স নেবো। একটা ব্রেক আমাকে তার আগে নিতেই হবে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি বাংলা বলছেন, এবং আপনাদের দেখাবো যে পবিত্র সরকারের মতো শিক্ষাবিদ যারা, তারাই বা কি বলছেন এটা নিয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরিলাম বিরতির পর। শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগে প্রথম নয়, মোদি জমানায় ভুরি ভুরি এমন ঘটনা সামনে এসেছে। জাতীয় শিক্ষানীতিতেই গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। শিক্ষায় ভর করে আরএসএস এর আদর্শ দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার কাজ হচ্ছে বলেও দাবি তুলেছে বিরোধী মহল। আর তারই মধ্যে এই হেয়ার স্কুলের ঘটনা দেখুন। 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে জাতীয় শিক্ষানীতিতে গৈরিকীকরণের ছায়া পড়ে। 2019 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এর প্রভাব আরও বাড়ে। কোভিড এবং লকডাউনের ধুয়ো তুলে সংসদকে এড়িয়ে নয়া জাতীয় শিক্ষানীতি চালু করে দেয় মোদী সরকার। এই শিক্ষানীতির বিরুদ্ধে কেন্দ্রীয়করণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকতার অভিযোগ তোলা হয়। শিক্ষানীতির মাধ্যমে আরএসএস প্রভাবিত শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টার অভিযোগ ওঠে মোদী সরকারের বিরুদ্ধে। হিন্দুত্বের ধুয়ো তুলে আরএসএস বেশ কিছু বিদ্যালয়ের চেন তৈরি করে। তাদের একটি হল সরস্বতী শিশু মন্দির। স্কুল শিক্ষায় হিন্দুত্বের ভাবনা ছড়ানোই এই স্কুলগুলির উদ্দেশ্য। আগে শিক্ষা রাজ্যের তালিকাভুক্ত বিষয় থাকলেও জরুরি অবস্থায় এটি যৌথ তালিকাভুক্ত করা হয়। মোদী আমলে শিক্ষায় রাজ্যের গুরুত্ব একেবারে তলানিতে এসে ঠেকেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় সত্তার মূল মন্ত্র। নয়া শিক্ষানীতিতে সেই জাতীয় চরিত্রকেই কুঠারাঘাত করার অভিযোগ উঠেছে। নতুন সিলেবাসের নামে শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টার অভিযোগ উঠছে। গত 1 বছরে শিশুদের উপরে চাপ কমানোর নামে সিলেবাস বদলের অভিযোগ উঠেছে বারবার। ইতিহাস বই থেকে বাদ পড়েছে মুঘল আমল, গান্ধী হত্যা, আরএসএস এর নিষেধাজ্ঞা সহ এই ধরনের বিভিন্ন বিষয়। এছাড়াও স্কুলগুলি কেন্দ্রীয় সরকারের নানা কর্মসূচি পালনের চাপ বাড়ানোরও অভিযোগ উঠছে। একই সঙ্গে বাস্তু, জ্যোতিষের মতো বিষয়গুলিকেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে সিলেবাসে। ফলে গত 1 দশকে শিক্ষায় গৈরিকীকরণের বিভিন্ন অভিযোগের পাহাড় জমেছে দেশ জুড়ে। বিজেপি এবং সংঘের উদ্দেশ্য সাধনে শিক্ষার এই ব্যবহার ভয়ানক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতা টিভি। আপনি কিছু বলতে চাইছিলেন কনিষ্ক বাবু? মানে বিষয়টা হচ্ছে 1818 বিদ্যাসাগরের জন্ম হয়নি। শম্ভুচন্দ্র বিদ্যাসাগরের ভাই। তিনি স্মৃতিকথায় লিখছেন যে তৎকালীন হুগলি জেলার বীরসিংহ থেকে, মেদিনীপুর নয় হুগলি জেলার বীরসিংহ থেকে বিদ্যাসাগরকে কলকাতায় আনা হচ্ছে হেয়ার সাহেব স্কুলে ভর্তি করা হবে বলে। ঠিক তার পাশের যে বাড়িটা, যেটার নাম মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে ভারতবর্ষের সব ব্যবচ্ছেদ হচ্ছে এবং সেই সব ব্যবচ্ছেদে কোথাও আমরা নাভিচক্র, হৃদয়চক্র, কণ্ঠচক্র, উষ্ণিস চক্র বা সহস্রার চক্র এবং ইরাপিঙ্গলা, সুষুম্না শারীরবিদ্যায় দেখিনি। সমস্যাটা স্ট্রেস ম্যানেজমেন্টে নয়,
সমস্যাটা স্ট্রেস ম্যানেজমেন্টের পদ্ধতি হিসাবে মেডিটেশনে নয়, সমস্যাটা অপবিজ্ঞানের। যদি তাকে আমি অপবিজ্ঞান না বলে একটা কল্পনা বলি, কল্পনা ফাইন, কিন্তু সমস্যা হচ্ছে ঘটনাটা ঘটেছে একটি সরকারি স্কুলে। স্বাধীনতার পরবর্তীকালে, এখানে আপনাদের প্রতিবেদনে সাম্প্রতিক কিছু শিক্ষাক্ষেত্রের প্রসঙ্গ এলো, স্বাধীনতার পরবর্তীকালে যে প্রধান 3টে কমিশন হয় তার মধ্যে শিক্ষা কমিশন হয়, তার মধ্যে একটা হচ্ছে মুদালিয়ার কমিশন যা স্কুল শিক্ষা সংক্রান্ত, এবং পরবর্তীকালে কোঠারি কমিশন যা উচ্চ শিক্ষা সংক্রান্ত। মুদালিয়ার কমিশনের স্পেসিফিক রেকমেন্ডেশন ছিল ভারতবর্ষে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনা জাগ্রত করা, যুক্তিবোধ উন্নত করা এবং একটি গণতান্ত্রিক শিক্ষা কাঠামো তৈরি করা। মুদালিয়ার কমিশন। আজকে আমি যদি একজন শিক্ষক হই, আমাকে স্বাভাবিকভাবেই সেই শিক্ষা কাঠামোর যে তন্ত্র, শিক্ষা কাঠামোর যে তন্ত্র তা পড়ে আসতে হয়েছে শিক্ষকতার পেশায় আসতে গিয়ে। যদি আমি তা পড়ে এসে থাকি এবং তা যদি আমি আমার নিজের শিক্ষাক্ষেত্রে ভায়োলেট করি, তা কগনিজেবল অফেন্স নয়। কিন্তু ভারতবর্ষে একটা আইন আছে, আইনটার নাম ম্যাজিক রেমিডি অ্যাক্ট 1954। আমি একটুখানি পড়ছি, একটুখানি। সেখানে বলা হচ্ছে, ডেফিনেশন কি, যে দ্য অ্যাক্ট ডিফাইন ম্যাজিক রেমিডি টু ইনক্লুড তালিসমান, মন্ত্রস অ্যান্ড চার্মস দ্যাট আর অ্যালিজ টু প্রসেস মিরাকুলাস পাওয়ার। আপনার প্রতিবেদনের সঙ্গে আপনি মিলিয়ে দেখুন, মিরাকুলাস পাওয়ার 1, 2, এর পেনাল্টি কি? এর পেনাল্টি হচ্ছে, ফর ফার্স্ট টাইম কোনো ব্যক্তি যদি এরকম ম্যাজিক রেমিডি অ্যাক্টে মতন কোনো ঘটনা ঘটান, তাহলে তার ইমপ্রিজনমেন্ট হতে পারে 6 মাস থেকে 1 বছর। এবার আমার প্রশ্ন যেটা, যে সাধারণভাবে এই ঘটনাটির সঙ্গে আমাদের রাজ্যের যে শিক্ষা প্রশাসন, এরকম কোনো লিখিত নির্দেশিকা নেই আমার যতদূর ধারণা। তাহলে পশ্চিমবঙ্গের প্রায় 10,000-এর কাছাকাছি স্কুলে সর্বোচ্চ এরকম নির্দেশিকা থাকতো। এবার সরকারি শিক্ষা প্রশাসনে যদি এমন নির্দেশিকা না থেকে থাকে এবং একটি সরকারি বিদ্যালয়ে যদি ভারত রাষ্ট্রের ম্যাজিক রেমিডি অ্যাক্ট 1954 লঙ্ঘিত হয়, তবে রাজ্য প্রশাসন এবং শিক্ষা প্রশাসন নিশ্চয়ই আইনগতভাবে তার যে ব্যবস্থাপনা নেওয়া, তার যে প্রভিশনস, সেই প্রভিশনস নিশ্চয়ই নেবে বলে আমরা আশা করতে পারি। বা স্কুলের কোনো ছাত্র বা অভিভাবকও নিতে পারে যে এই শিক্ষা প্রতিষ্ঠানে যেটা করা হয়েছে সেটা কোনো শিক্ষার বিষয় নয়, সেটা ওই আইনকে লঙ্ঘন করে। আমি একটু ডক্টর অনির্বাণ রয়ের কাছে আরেকবার যাবো, 1 সেকেন্ড আসবো কনিষ্কবাবু। ডক্টর রয়, যদি আমরা দেখি যে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে নানা ক্ষেত্রে নানান মোটিভেশনাল স্পিকার, তাদের রমরমা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন কর্পোরেট ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের অহরহ ইনভাইট করা হচ্ছে। শুধু তাই নয়, আমরা রবিশঙ্কর থেকে শুরু করে প্রজাপতি, ব্রহ্মকুমারী, আমরা একাধিক এরকম জায়গায় যেখানে স্পিরিচুয়ালিটি, সেখানে অনেককেই তার আশ্রয় নিতে দেখছি। সেই দিকটা মাথায় রাখলে সত্যিই কি খুব সিরিয়াস বিতর্কের জায়গা রয়েছে, যেটা এই যারা আয়োজক অর্থাৎ এই হেয়ার স্কুলের কর্তৃপক্ষ তারা যেটা দাবি করছেন যে এটা কোনোভাবেই যে বিজ্ঞানসম্মত যে পথ সেটাকে লঙ্ঘন করেনি। না, সম্ভবত আমাদের সঙ্গে ডক্টর রায়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা তার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করবো। আমি এই প্রশ্নটা নিয়ে অশোকদার কাছে যাবো। অশোকদা, এটা তো আমরা দেখতে পাই এখন যে অনেকেই আমরা দেখি যে এই স্পিরিচুয়ালিটি তার আশ্রয় নেন। দেখুন না, আমি আমার আধ্যাত্মিকতা নিয়ে আমার কোনো রকম জায়গা নেই। আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা দিয়ে শুরু করেছিলাম, কোনো অসুবিধা নেই তো, কোথাও কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু ধর্মের পেয়াদারা যখন বিজ্ঞানের রাস্তাটা আটকাতে চায়, তখন বলতে হয় রাস্তা কারো বাপের নয়। ব্যাপারটা ঠিক এই জায়গাটা, একদম আমার খোলাখুলি কথাবার্তা। কারোর বিশ্বাস নিয়ে আমার বলার কি আছে মৌপিয়া এখানে, কিন্তু কারোর বিশ্বাস, সে বিশ্বাসটা যেটা বারবার করে আজকের আলোচনার
সারবস্তু হিসেবে উঠে আসছে। এতগুলো প্যানেলিস্ট এখানে আছে, সুমনদা বললেন, কনিষ্কতা বললেন, সেটাকে তো আমাকে প্রতিস্থাপিত করতে হবে। আমি এখানে একটু ডক্টর রায়ের কাছে আসবো। ডক্টর রায়, সত্যি কি এই যে ধরনগুলো, এই যে ফর্মগুলো, সেগুলো ওয়ার্ক করে? আমরা তো দেখি যে অনেকেই একাধিক এই ধরনের আধ্যাত্মিক প্রতিষ্ঠান তার শরণ নেন, সেখানে গিয়ে কোথাও স্ট্রেস ম্যানেজমেন্টের চেষ্টা করেন, বা এই যাবতীয় যা ঝড়ঝাপটা সেটা সামলানোর চেষ্টা করেন, মানসিক স্থিতির খোঁজ করেন। হ্যাঁ, এগুলো তো বিশ্বাসের জায়গা মোস্টলি। সায়েন্স বরঞ্চ এটা মানে আমরা কি কি করব বললে যতটা সহজে বলা হয়, সেটা বরঞ্চ আমরা বলতে পারি অ্যাজ এ সায়েন্স যে আপনি রিল্যাক্সেশন করুন, আপনি মানে যেটা উনি বলেন মেডিটেশনটা এখন অনেক জায়গায় ইউজ করা হচ্ছে, বা ধরুন ডিপ ব্রিদিং যেটা বলি আমরা, স্লো ইন্সপিরেশন, স্লো এক্সপিরেশন, এগুলো যেমন আমরা ইউজ করি, তার সঙ্গে আমরা আরো অনেক কিছু ইউজ করি রিল্যাক্সেশনের জন্য, টু কন্ট্রোল আওয়ার নার্ভস। Am I audible? হ্যাঁ হ্যাঁ, প্লিজ, আপনি সম্পূর্ণ শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ তো এই করা হচ্ছে, সেটা যেমন সত্যি, কিন্তু এবার কি বলুন তো, এটা একজনের বিশ্বাস, যারা মানে যে যেরকম ধর্ম, বেসিক্যালি যখন আমরা ধর্ম শুরু হয়, যে কোনো ধর্মই আর কি, তার মধ্যে তো আমাদের লাইফস্টাইলের নিয়ে কাজ করি, মানে এবার সেটা নিয়ে সমালোচনার তো একটা নিশ্চয় ব্যাপার আছে যে প্রতিটা ধর্মই তার লাইফস্টাইল মানে কন্ট্রোল করতে চায় তার মানে ডিসাইপলসদের, যে যারা একটা কামনেস জেনারেট করতে সাহায্য করে, সেটা সমস্ত ধর্মের ক্ষেত্রেই আছে। এবার মুশকিলটা হচ্ছে যারা হিন্দুইজম বিশ্বাস করেন, তারা কিছু মানে জায়গাতে ডেফিনেটলি মানে এটা বিশ্বাসের জায়গা কেউ যদি যেতে পারে, কিন্তু এই যে প্রসেসটা, এই মানে আমরা এজ এ সায়েন্টিফিক পার্সন, মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে উই শুড গো ফর দ্য প্রসেসেস। যে এই যেমন ধরুন যারা বিশ্বাস করেন, এটা তারা বলেন যে ইরা পিঙ্গলা নারী এখন যে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম আছে তাদের সঙ্গে ইকুইভ্যালেন্ট, সুতরাং আমরা এটা করতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে সেটাকে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক স্টিমুলেশনকে এইভাবে জাগ্রত করা যায় না, মানে একটু প্রবলেমটা ওখানে। ওরকম ব্যাপার তো নয় যে জাগ্রত করা যায়, এটা একটা কনসেপ্ট, এটা একটা কল্পনা, যেটা উনি একটু বলছিলেন, যেটা একটা কল্পনা, যেটা আমরা কল্পনা করতে সুবিধা হয় বলে আমরা করি, কিন্তু বেসিক্যালি হয়তো তার একটা স্ট্রাকচার আছে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভস, সেটা আমরা নিশ্চয়ই সেটা কন্ট্রোল করেই আমরা নিজেদের কাম ডাউন করতে হবে। কিন্তু ব্যাপারটা এতটাও সহজ নয় যে মানে সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা কন্ট্রোল করলেই আমাদের ব্যাপারটা পুরো মানে রিল্যাক্সেশন হয়ে যাবে, ব্যাপারটা তাও নয় আর কি। ব্যাপারটা অনেকটা, সেখানে অনেক নিউরো ট্রান্সমিটারের ব্যাপার আছে, সেখানে অনেক ছোট ছোট মানে যেটাকে সেকেন্ড প্যাসেঞ্জার সিস্টেম বলি আমরা, তার ব্যাপার আছে। সব মিলিয়ে আমাদের ওভারঅল এই যে বিহেভিয়ার গুলো, এই বিহেভিয়ার গুলো, এই যে রিল্যাক্সেশন, এই যে মেডিটেশন করছি, বা এই যে ডিপ ব্রিদিং করছি, বা এই যে মানে হোয়াট এভার উই ডু অ্যাজ এ প্রসেস, সেই প্রসেসটা আমাদের শরীরের ভেতরে কিভাবে অ্যাক্ট করছে, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট কনসেপ্ট, দ্যাট এই আমি আসবো ডক্টর রয়, আমি এখানে বলছি ডেফিনেটলি মেডিটেশনের প্রয়োজন নিয়ে চর্চা আছে, স্পিরিচুয়ালিটি সেটা নানাভাবে চর্চিত হচ্ছে জ্যোতি, কিন্তু স্কুলের মধ্যে কর্তৃপক্ষ তারা এরকম একটা কর্মশালা করলেন, সেটা নিয়ে বিতর্ক থাকবে না? এর নেপথ্যে বিশেষ করে যেটা আমরা দেখাচ্ছিলাম যে বেশ কিছু উদাহরণ রয়েছে যেখান থেকে এই সংশয়, এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠবে যে আসলে কোথাও সফট গৈরিকীকরণ তার একটা প্রয়াসের নেপথ্যে থাকছে কিনা। না, অনেকগুলো কোশ্চেন উঠে আসলো মৌপিয়াদি। প্রথম আমাদের সুমনদা বললেন যে সুনিতা উইলিয়ামসকে আনা হলো। তো সুনিতা উইলিয়ামসকে যিনি এনেছিলেন, যার স্পেস এক্স, যার প্রতিষ্ঠাতা হচ্ছে ইলন মাস্ক,
তিনি বলেন যে মেডিটেশন আমি রেগুলার বেসিসে করি, যদিও না স্পেসএক্স নয়, ব্যাপারটা হচ্ছে আমি জানি না, মানে যেহেতু ইলন মাস্ক ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে পড়েননি বলে হয়তো উনি করতে পারেন। সুমনদা এখানেও হেয়ার স্কুলেও যে কর্মশালাটা হয়েছে সেখানে স্পেসশিপ মেডিটেশনের নামছে এমন তো পড়ানো হয়নি নিশ্চয়ই। এখানে একটা এবার বিষয়টা হচ্ছে, ধরুন আমাদের এখন একটা ট্রেন্ড মানে তৈরি হয়েছে মৌপিয়াদি, ট্রেন্ডটা হচ্ছে আপনাকে যদি লিবারেল প্রমাণ করতে হয় তাহলে আপনাকে হিন্দু বিরোধিতা করতে হবে। যেমন ধরুন আপনি যদি সব থেকে বড় লিবারেল প্রমাণ করতে চান তাহলে আপনার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেতে হয়, নাম তার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো এই যে একটা ট্রেন্ড এই বাংলাতে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম একটা টাইমে 2006-7 দিকে এই বাংলার মাটিতে দেখেছিলাম, যখন আমরা বলতাম, মানে ভারতবর্ষের সংস্কৃতি বলেছে যে সর্বং খল্লিদম ব্রহ্ম, মানে প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনার ব্রহ্ম অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা বিদ্যমান, কেউ মানেনি। এই বামপন্থী ইসলামিক সিস্টেম তারা বারবার করে বিরোধিতা করে গেছে, না এটা কনসাস সাইন্টিফিক। আরে সাইন্টিফিক নয় সেটা তো আপনি ঠিক করে দেবেন না। তারপরে কি হলো শুনুন, যখন হিগস বোসন থিওরি আসলো, মানে একটা পার্টিকেলকে ভাঙতে লাস্ট যখন আসলো, তখন যে পার্টিকেলটা জন্ম নিল দ্যাট ইজ দ্য মাদার পার্টিকেল। হিগস বোসন বলছে দ্যাট ইজ দা হচ্ছে আপনার মাদার পার্টিকেল, এবং ওখান থেকে সবকিছু তৈরি হচ্ছে, ঈশ্বরকণা যেটা বলে। এবং এই উনি রিলেট করতে গিয়ে বলছেন যে বেদে যেটা লেখা রয়েছে যে সর্বং খল্লিদম ব্রহ্ম, তখন উনি কিন্তু বারবার করে এটাকে এই থিওরির সময় কিন্তু রিলেট করেছেন। এইবার কোশ্চেন হচ্ছে, তাহলে যারা এই বামপন্থী ইসলামিক ইকোসিস্টেম যারা বারবার করে হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতিকে প্রশ্নচিহ্ন তোলেন, ক্ষমা কি চাইবেন? আমি সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমি সৈকতের কাছে আসবো, সৈকতের কাছে যাবো। সৈকত, তুমি আসার আগে আমরা অনেকটা আলোচনা করে নিয়েছি এবং জ্যোতি বারবারই যেটা বলছে যে এই রাজ্যের যে একটা 34 বছরের বাম শাসনের একটা ইতিহাস রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা কোথাও স্পিরিচুয়ালিটি সেটাকে লঘু করা শুধু নয়, সেটাকে আমরা খুব ছোট করা, তাকে খুব হেয় করাটা, সেটাকে আমরা মনে করি যে প্রগতিশীলতা, এবং যে কারণেই এত বিতর্কের ঝড়। আসলে যখন বিশ্বখ্যাত বিজ্ঞানীরা তারা বা বিশ্বখ্যাত সফল ব্যক্তিত্বরা তারা স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকেছেন, এরকম একাধিক নিদর্শন রয়েছে। মেডিটেশন সেটা অনেকেই এখন প্র্যাকটিস করেন, সেখানে দাঁড়িয়ে এ নিয়ে এত বিতর্কের কোনো জায়গাই নেই। না, সেই স্পিরিচুয়ালিটি থেকে বিজেপি আরো বেশি করে গবেষণা করে বাজপেয়ী এদেরকে মনে করুক, তারপর লালকৃষ্ণ আদবানিরা, যারা মুরলী মনোহর যোশীরা যাদেরকে সাইড করে দিয়েছে, মোদী সেই স্টাইলে পাল্টে যাক। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, দেখুন প্রগতিশীলতার 34 বছরের রাজনীতি আমরা করেছি বলেই এই রাজ্যে খাদ্যের কোনো একটা অভিযোগে, পোশাকের অভিযোগে কাউকে 34 বছর পিটিয়ে খুন হতে হয়নি। বাবরি মসজিদ থেকে শুরু করে গোধরা, আমরা এই রাজ্যে ছিলাম বলে সারা রাত্রি কলকাতা শহরের রাত জেগে আমরা দাঙ্গাবাজদের হাত থেকে এই বাংলাকে রক্ষা করতে পেরেছিলাম। আজকে যারা আধ্যাত্মিকতার কথা বলছে, আধ্যাত্মিকতাবাদের কথা বলছে, আজকে যারা বামপন্থীদের গরুর মাংস খাওয়ার কথা বলছে, ভাই আমরা গরুর মাংস খেয়েছি, তোমরা তো গরুর মাংসের ব্যবসায়ীর টাকায় বিজেপির পোস্টার লাগিয়েছো। এই যে যে পার্টি অফিসে ইলেকট্রিসিটির বিল বেটায়, ফ্যান এসি লাগায়, যে বিজেপির পোস্টার মিছিল করে, তার টাকা তো গরুর মাংসের ব্যবসায়ীরা দেয়। আজকে যদি গরুর মাংস খাওয়ার অপরাধে কাউকে খুন হতে হয়, আর গরুর মাংস খাওয়াটা যদি অপরাধ হয়, তাহলে তো সবার আগে শুভেন্দু অধিকারীকে বিজেপি থেকে দাঁড়াতে হবে। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী তো সবচাইতে বেশি ঈদের দিন গরুর মাংস খেয়েছেন। আমি যদি বলি আপনি গরুর মাংস খেয়েছেন, আপনি প্রমাণ করতে পারবেন যে শুভেন্দু অধিকারী গরুর মাংস খেয়েছেন? আপনার বিকাশ একটু জ্যোতি না জ্যোতি সৈকত দুজনকে আমি বলছি না, সুমনদা জ্যোতি সৈকত দুজনকেই বলছি, খাদ্যাভাস ধর্মীয় আচরণ এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা আজকে আলোচনা করছি অত্যন্ত সিরিয়াস একটা বিষয় নিয়ে। প্লিজ দায়িত্বশীল হন এবং আজকের পয়েন্টে মন দিন। একদম মোপিয়াদি, আমি আজকের পয়েন্টে আমি আস্তে আস্তে জ্যোতির বক্তব্য শুনছিলাম বলেই আমি তাকে কাউন্টার করলাম। আমরাই তো বলছি যে এই খাদ্য, পোশাক, আশাক, ধর্ম, জাতপাত এইসব নিয়ে বাংলায় রাজনীতি করা যাবে না, এই দেশে রাজনীতি করা উচিত নয়। আমি আসবে সুমনদা কিছু আমি এক লাইন শুধু মোপিয়াদি একটু শেষ করে নেবো। তাহলে আনন্দ মার্গীদেরকে কারা পুড়িয়ে মেরেছিল? আনন্দ মার্গীদেরকে কারা পুড়িয়ে মেরেছিল সে কথা মনে নেই? তুমি হিন্দু মারলে অসুবিধা নেই। বিষয়টা থেকে আমরা সরে যাচ্ছি। আমি সাবজেক্ট একটু এক লাইন বলি। আসলে আপনারা হিন্দু বিরোধী। গোটা দেশ জুড়ে
বিজেপি আসার পর শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক গৈরিকীকরণ, ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে ধর্মনিরপেক্ষতার সিলেবাসকে পাঠ্য বই থেকে দূরে সরিয়ে এই আধ্যাত্মিকতা, ধর্মীয় গৈরিকীকরণের সিলেবাস তৈরি করা, একের পর এক আরএসএস এর ক্যাডারদের ইউজিসি থেকে শুরু করে সিলেবাস কমিটিতে জায়গা করে দেওয়া, উচ্চ শিক্ষা ক্ষেত্রে গবেষণার সাবজেক্টে যে সমস্ত প্রগতির সাবজেক্ট, বিজ্ঞানের সাবজেক্ট, সেকুলার সাবজেক্ট, আমার ভারতবর্ষের বিবিধতার মধ্যে বিভিন্ন ঐক্যের সাবজেক্ট, তাকে দূরে সরিয়ে ধর্মান্ধতার সাবজেক্টকে প্রমোট করা, আসলে এটা একটা নিরন্তর প্রসেস। সেই প্রসেসের একটা অঙ্গ আমরা আজকে আলোচনা করছি। আমি আসবো এই প্রশ্নে, আমি একটু শিক্ষাবিদ পবিত্র সরকার সরকারি তিনি স্কুলে কি বলছেন এই ধরনের পাঠ, এই ধরনের পরিবেশ শোনাবো আপনাদের। পবিত্র সরকার কি বলছেন? আমি জানি না কে মাতাজি বা কোন মাতাজিকে এই কাজের জন্য তারা আমন্ত্রণ করেছিলেন, তার গুণপনা মহত্ব আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি যেটা মনে করি, আমি যতটা শুনেছি এবং পড়লাম, যে তাতে নাকি তন্ত্রমন্ত্রের একটা ব্যাপার, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রত করে সেই 6টা স্টেশনের মধ্যে দিয়ে মাথার এইখানে নিয়ে আসতে হবে, সহস্রার বলে একটা জায়গা। এগুলো আমরা ছেলেবেলায় পড়েছি। আমি এগুলোকে গাঁজাখুরি বলে মনে করি এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ফলে হেডমাস্টার মশাই কার অনুমোদন নিয়ে, শিক্ষা বিভাগের অনুমোদন ছিল কিনা এই ধরনের গাঁজাখুরি ব্যাপার, এটা আমার মত। অন্যরা এটা গাঁজাখুরি নাও মনে করতে পারেন, সেটা আমি মানি। ছেলে মেয়েদের শেখাচ্ছেন এবং তাতে ছেলে মেয়েদের, মেয়েরা না ছেলেদের উন্নতি হবে বলে ভাবছেন, এইটা আমি সম্পূর্ণ একটা কুসংস্কারজাত চেষ্টা, অপচেষ্টা বলে মনে করি। কাজে আমি এর তীব্র নিন্দা করি। আমি মনে করি যে মনোবিজ্ঞানীদের ডেকে, আমি খুব সংক্ষেপে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কনিষ্ক বাবু একদম 30 সেকেন্ডে। একদম, স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। স্ট্রেস ম্যানেজমেন্ট মানসিক স্বাস্থ্যের প্রশ্ন, এবং মানসিক স্বাস্থ্য এই সময়ে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। কিন্তু মানসিক স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞানের অঙ্গ। চিকিৎসা বিজ্ঞান কখনো কোনো ব্যক্তির ব্যক্তিগত কল্পনা, আমি তাকে অপবিজ্ঞান যদি নাও বলি, কোনো ব্যক্তির ব্যক্তিগত কল্পনা যা ট্রায়াল নয়, তার মাধ্যমে হতে পারে না, বিশেষত একটি সরকারি প্রতিষ্ঠানে যা আইনগতভাবে অপরাধ। সেই প্রশ্নটা একই, কে ব্যক্তিগত স্তরে কি খাবে, কে ব্যক্তিগত স্তরে ধ্যান করবে না ছাদে উঠে ঝুলবে, সেটা দেখার না। কিন্তু আপনি যদি যুদ্ধে যে যাচ্ছে তাকে বলেন যে স্ট্রেস ম্যানেজমেন্ট করে দিয়েছি, তোমার কুণ্ডলিনী জাগ্রত হয়ে গেছে, তোমার গালোয়ানে উল্টো দিকে চাইনিজরা বন্দুক চালালেও কিছু হবে না, তাকে আপনার AK-47 দিতে হবে, রাফায়েলই কিনতে হবে। দিলীপ ঘোষের কল্পনার ওই যে পুষ্করিণী রথে চড়ে এসে যুদ্ধ করতে যেতে পারবে না। আবার বলছি, বিজ্ঞানকে আপনি যদি অপবিজ্ঞান দিয়ে রিপ্লেস করার চেষ্টা করেন, ইতিহাসকে যদি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি রিপ্লেস করার চেষ্টা করেন, তাহলে দেশের যা সর্বনাশ হবার বিজেপিটা করেছে। এটা ঠিক যে ধরুন এই মেডিটেশন করে যে কনসেন্ট্রেশন হবে, সেই কনসেন্ট্রেশনের মাধ্যমে রাকেশ আপনার শর্মা চাঁদে যাবে, আপনার রাকেশ রোশন চাঁদে যাবে না। বিষয়টা হচ্ছে এটা সুমনদার কাজও হয়তো রাকেশ রোশন চাঁদে যেতে পারে, না ভিন্ন না। বিষয়টা হচ্ছে ওই যেহেতু বললেন, ওটা জাস্ট রিমাইন্ডার দিয়ে দিলাম। 30 সেকেন্ড অশোকদা। প্রথম কথাটা হচ্ছে, এদেশের বুকে এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি বিশ্বাস করতেন, পণ্ডিত নেহেরু, যে রাষ্ট্রের কাজ মন্দির, মসজিদ, গির্জা তৈরি করা নয়, একটা IIT, একটা ITI, একটা এইমস এর মতন প্রতিষ্ঠান তৈরি করা। আমি আবার বলছি, যদি স্ট্রেস ম্যানেজমেন্ট সত্যি সত্যি করাতে হয়, তার জন্য প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক সিলেবাস, জীবন শৈলীর সিলেবাস, লাইফস্টাইল এডুকেশন। তার নাগপুরে তার নাগপুরে মুসলিম লীগের মাধ্যমে পড়ানো হয় না। আমি একদম সংক্ষেপে ডক্টর রায়ের কাছে আসবো। ডক্টর রায়, সত্যি কি যখন আমরা দেখি যে কুসংস্কার বা তন্ত্র মন্ত্র নিয়ে এত চর্চা হচ্ছে, তার নেগেটিভ ইম্প্যাক্ট নিয়েও এত চর্চা হচ্ছে, কোথাও এই ধরনের কর্মশালা সেটা কি শিশু মনে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে? অবশ্যই হ্যাঁ, তাদের ধারণাগুলো বদলে যাবে। ধারণাগুলো মনে হবে যে এটাই একমাত্র রাস্তা, এটাকে মানে আমার রিল্যাক্সেশন করার বা আমার নিজের উপর কন্ট্রোল আনার, এটা যদি একমাত্র ধারণা বলে আমাদের মাথায় বসে যায়, তখন খুব
খুব সমস্যা। সেই কারণেই আমার মনে হয় যে একটা সায়েন্টিফিক এভিডেন্স, সায়েন্টিফিক জায়গা রাখা উচিত, যেখানে লাইফস্টাইল এডুকেশন যেটা বলা হচ্ছে, এখন তো সমস্ত সিবিএসই স্কুলেই শুরু হয়েছে। লাইফস্টাইল এডুকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে প্রত্যেকটা এবং আমার মনে হয় যে সমস্ত স্কুলে করা উচিত। যারা আজকে এটাকে সমর্থন করছেন তারাই আসলে কোভিড তাড়াতে ওই কাঁসর ঘন্টা বাজাতে বলতেন, তারাই গন্ডি কাটতে বলতেন। আসলে অপবিজ্ঞান দিয়ে বিজ্ঞানকে ঢাকবার চেষ্টা, আটকানোর চেষ্টা, ভারতবর্ষকে, এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে পিছনের অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা। একদম শেষ আমাদের প্রশ্ন হচ্ছে, কর্তৃপক্ষ দাবি করছেন যে তারা নাকি অনুমতি নিয়েই সমস্ত কিছু করেছেন এবং সবটা বিজ্ঞানসম্মত উপায়। প্রশ্ন হচ্ছে কার অনুমোদন? শিক্ষা দফতরের অনুমোদন কি তারা নিয়েছিলেন? যদি না নিয়ে থাকেন, যেমনটা কনিষ্কবাবু বলছিলেন যে এই ঘটনা হওয়ার পর যখন বিতর্কের ঝড় উঠছে তখন এখনো পর্যন্ত কোনো জবাবদিহি কি চাওয়া হয়েছে হেয়ার স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে? এই প্রশ্নের উত্তরের খোঁজে আমরা থাকবো। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি। ধন্যবাদ।